ওয়েলকাম। এই স্প্লিট আপের আমরা যেটা শিখছিলাম তার পার্ট 2। আমরা পার্ট 1-এ সিম্পল সেন্টেন্সকে কী করে সিম্পল সেন্টেন্সে ভাঙা যাচ্ছিল সেটা শিখেছি। এখন এবার আলোচনা করব যে কী করে কম্পাউন্ড সেন্টেন্সকে স্প্লিট আপ করা যাবে এবং তারপরে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স। প্রথমত কম্পাউন্ড সেন্টেন্সে খুব সহজ একটা ব্যাপার, যে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে না, কম্পাউন্ড সেন্টেন্সে যে লিঙ্কার কনজাংশন কোঅর্ডিনেটিং conjunctions, কোঅর্ডিনেটিং কনজাংশনস যেগুলো থাকে সেগুলোকে অমিট করতে হবে, কেমন, অর্থাৎ লিঙ্কারগুলোকে বাদ দিতে হবে। তাহলেই সেটা একটা সেগুলোকে বাদ দিলে আমরা পাবো। কিভাবে দেখি, ধরো লেখা হলো যে অর্পণ is not only intelligent but also diligent. Not only intelligent but also diligent. অর্পণ শুধু মেধাবী নয়, পরিশ্রমীয়। তো কি করব আমরা, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনস এইটা বাদ দিয়ে দাও, তো এইটা বাদ দিয়ে দাও দেখো, এবং সাবজেক্টটা এটা অর্পণের জন্যই, সেটাকে তুমি আলাদা বাক্যে লিখে দাও। তাহলে কি করব, অর্পণ ইজ ইন্টেলিজেন্ট, অর্পণ ইজ ইন্টেলিজেন্ট, অর্পণ মেধাবী। ডিলিজেন্টটাকে অর্পণ, তাহলে হি ভার্ব ব্যবহার করবো আমরা, হি ইজ ডিলিজেন্ট। আমরা বাংলায় যেমন বলি না, সে পরিশ্রমীয়, সে বুদ্ধিমান, আবার সে পরিশ্রমীয়, তাহলে এখানে টু ভার্বটা ব্যবহার করতে পারো। হি ইজ ডিলিজেন্ট টু, সে মেধাবী, অর্পণ মেধাবী, সে পরিশ্রমীয়, এটা একই ধরনের আমি টুটা ব্যবহার করেছি। এরকমটা আবার যদি এরকমটা থাকে, Siddha opened the gate and came in. লিঙ্কার থাকলে সেই লিঙ্কারের জায়গায় সাবজেক্ট বসিয়ে দেবো। দেখো, সিদ্ধা ওপেন্ড দ্য গেট একটা আইডিয়া, তারপরে অ্যান্ড কনজাংশনস ব্যবহার আছে, অ্যান্ড কেম ইন, ভিতরে এসেছিল, এই জায়গায় তুমি সাবজেক্ট বসাবে। তাহলে প্রথমে একটা সিদ্ধা ওপেন্ড দ্য গেট, সিদ্ধা গেটটা খুলেছিল, এটাকে তুলে দাও। এখানে কেম, কে এসেছিল, তাহলে হি বসিয়ে দাও, হি কেম ইন, সে ভিতরেই এসেছিল, গেটটা খুলেছিল, সে ভিতরে এসেছিল। এইভাবে হচ্ছে আমরা কিভাবে কম্পাউন্ডকে কি করে স্প্লিট আপ করব, খুব সহজ এটা। এবার কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের একটা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে মেন ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ তোমরা এগুলো জানো। মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ মানে কি না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বযুক্ত অংশ বা তার সঙ্গে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানেও ডিপেন্ডেন্ট ক্লজ মানেও তাই, সেখানেও সাবজেক্ট থাকবে, সেখানেও ফাইনাইট ভার্ব থাকবে, তার সাথে কি থাকবে, লিঙ্কার বা বাইন্ডার। তো এই লিঙ্কার বা বাইন্ডারটাকে অমিট করতে পারা দিয়ে ওই ডিপেন্ডেন্ট ক্লজটাকে একটা পৃথক সেন্টেন্স করে দিলেই হয়ে গেল স্প্লিট আপ। কারণ মেন ক্লজ এটা অলরেডি একটা সিম্পল সেন্টেন্সে হয়ে থাকছে, ব্যাস এটা হচ্ছে কাজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যে ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকার। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে যদি নাউন ক্লজ থাকে আমরা প্রত্যেকটাই, অর্থাৎ নাউন ক্লজকে প্রথমে চিহ্নিত করব, সেই নাউন ক্লজটাকে একটা সেপারেট সেন্টেন্সে লিখব। যদি আমরা
অ্যাডজেক্টিভ ক্লজ পাই, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে একটা সেপারেট সেন্টেন্স করব। যদি আমরা অ্যাডভার্ব ক্লজ পাই, সেই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা সেপারেট সেন্টেন্সে করব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো নাউন ক্লজ দিয়ে ধরো এরকম আছে, উই নো দ্যাট দি আর্থ moves around the sun. We know that the earth moves round the sun. So we know that noun clause এখান থেকে that the we know that the earth moves round the sun. তো এই নাউন ক্লজটাকে আমরা সেপারেট সেন্টেন্স করে নেব, এবং এটা হয়েই আছে, শুধু লিঙ্কারটাকে বাদ দিয়ে দেবো, যেটা বাইন্ডার আছে সেটা বাদ, তাহলেই দেখো বাক্য হয়ে আছে। তাহলে কি লিখবো, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, ফুল স্টপ, তারপরেরটা উই নো ইট বা দিস, আমরা এটা জানি, উই নো ইট বা উই নো দিস, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, উই নো ইট বা দিস। কোনো আইডিয়া যদি হয় তাহলে দিস দিলে কোনো অসুবিধা নেই, ব্যাস হয়ে গেল। আবার নাউন ক্লজের এইরকমগুলোর ক্ষেত্রে একটু শক্ত মনে হতে পারে, থাকে যে নো ওয়ান knows where he has gone. No one knows, কেউ জানে না, where he has gone, সে কোথায় গেছে। এটা হচ্ছে নাউন ক্লজ। কি জানে না, এটা নাউন ক্লজ। তো এইটাকে আমি সেপারেট সেন্টেন্সে লিখব। তাহলে where he has gone, এই whereটা কিন্তু কোনো পার্টিকুলার একটা প্লেস কে, মানে কোন জায়গাটা সেটা বোঝায় না, বলছে যে কেউ জানে না কোথায় থাকে। তখন আমরা এখানে কি করবো, সাম কথাটা ব্যবহার করবো। এখানে যেমন হোয়ার অর্থাৎ জায়গা আছে, তাহলে আমরা লিখবো সাম হোয়ার। এখানে যদি কোনো পার্সন থাকতো তাহলে লিখতাম সাম ওয়ান, যদি থাকতো কোনো জিনিসকে তাহলে লিখতাম সামথিং। তাহলে এখানে এইভাবে লিখবো যে হি হ্যাজ গন সামহোয়ার, হি হ্যাজ গন সামহোয়ার, বা লিখতে পারি হি হ্যাজ গন টু সাম প্লেস, কোথাও একটা গেছে, বা গন সামহোয়ার, সে কোথাও একটা গেছে। নো ওয়ান নোজ দ্য প্লেস, কেউ এই জায়গাটা চেনে না। হি হ্যাজ গন সামহোয়ার, বা লিখতে পারি হি হ্যাজ গন টু সাম প্লেস, নো ওয়ান নোজ দ্য প্লেস, কেউই সেই জায়গাটা চেনে না। এটা অন্যরকম একটু শক্ত লাগতে পারে, এরকমও থাকে আর কি। আচ্ছা, তারপরে যদি অ্যাডজেক্টিভ ক্লজ থাকে, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা করতে পারি কীরকম, the man had a goose that laid a golden egg every day. The man had a goose that laid a golden egg every day. একটা রাজহাঁস ছিল যেটা, দ্যাট যেটা মানে রাজহাঁসটা, laid a golden egg every day। তাহলে কি করতে পারি, কি করব, যেটা বলতে কোনটা, ওই রাজহাঁসটা। তাহলে the man had a goose, লোকটার একটা রাজহাঁস ছিল, ফুল স্টপ। এই রাজহাঁসটা, তাহলে ইট, এটা যেহেতু মানে প্রাণীবাচক বা এরকম কিছু, তাহলে ইট লেড, ব্যাস হয়ে গেল। এই ক্লজটা তুলে দিলাম, লিঙ্কারটা তুলে দিলাম, ইট লেড আ গোল্ডেন এগ এভরিডে, এটা প্রতিদিন প্রতিদিন সোনার ডিম পারত। ক্লাস 12-এ আমরা পাই একটা লাইন আছে, এ ম্যান হু গট
into the compartment a man who got into the compartment broke a man who got into the compartment broke my reverie. A man who got into the compartment broke my reverie. একটা লোক যে কম্পার্টমেন্টে ঢুকেছিল সে আমার দিবা স্বপ্নটা ভঙ্গ করেছিল। তাহলে এই যে এটা আছে রিলেটিভ ক্লজ, তাহলে এইটা কে, এই হুটা কে, এ ম্যান, তাহলে ওইটাকে আমি লিখবো এ ম্যান গট ইনটু দ্য compartment full stop he broke my reverie. সে আমার স্বপ্নটা ভঙ্গ করেছিল। এরকম রিলেটিভ ক্লজ, সেটাকে আমরা আলাদা একটা সেন্টেন্সে রূপ দেব। সেম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে সেম। when it was raining I returned home. তখন আমি বাড়ি এসেছিলাম, যখন বৃষ্টি পড়ছিল আমি বাড়ি এসেছিলাম। ব্যাস এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ, তুমি শুধু পৃথক বাক্য করো, লিঙ্কারটাকে বাদ দিয়ে দাও। তাহলে it was raining বৃষ্টি পড়ছিল, I returned home আমি বাড়ি এসেছিলাম। যদি অন্যগুলো থাকে অ্যাজ বিকজ দিয়ে থাকে, আলাদা আলাদাভাবে কারণ বোঝায়, ব্যাস লিখলি হলো। এক্ষেত্রে একটু চ্যালেঞ্জের মতো হতে পারে, একটু শক্ত লাগতে পারে, সেটা বলে দিই। যেমন হয়তো রইল যে ইফ ইউ ডু নট study well, comma, you will fail. If you do not study well, যদি তুমি ভালো করে না পড়ো, you will fail. কি করবো আমরা? এটা যেহেতু কন্ডিশন, ইফটাকে কন্ডিশনাল ক্লজ বলা হয়, তো এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এটা করো অথবা, একটা হলে আর একটা হবে না, এরকম আর। তো যদি না পড়ো তাহলে ফেল করবে। তাহলে এটাকে কিভাবে লিখবো? এইটাকে আমরা ব্যবহার করবো না। ইফ কন্ডিশনে ইম্পারেটিভ সেন্টেন্সটা হয়। তাহলে কি করব? ভালো করে পড়ো, স্টাডি ওয়েল, ফুল স্টপ। আদারওয়াইজ, অন্যথায়, যেহেতু এখানে অপোজিট বোঝানো হচ্ছে তাই এই শব্দটা ব্যবহার। আদারওয়াইজ ইউ উইল ফেল। আদারওয়াইজ ইউ উইল ফেল। স্টাডি ওয়েল, আদারওয়াইজ ইউ উইল ফেল। দেখো দুটো পরস্পর বিপরীত। ভালো করে পড়লে তার ফেল করবে না, তাই আদারওয়াইজ। যদি এটা এরকম হতো যে ইফ ইউ, এরকম যদি বলি ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস, এরকম। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস, যদি তুমি ভালো করে পড়ো তুমি তা পাস করবে। তখন কি হবে? স্টাডি ওয়েল ইউ উইল পাস। তখন আর আদারওয়াইজ দেখার প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে কিভাবে স্প্লিট আপ করতে হয়। খুব সহজ জিনিসই, একটু ছোট ছোট জিনিস কিছু মাথায় রাখলে এটা হবে। তারপরে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে, বিভিন্ন গ্রামার বই থেকে। তারপরেও কিছু অসুবিধা থাকলে লিখে পাঠাও। ধন্যবাদ।